পররাষ্ট্র উপদেষ্টার পর অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে মার্কিন প্রতিনিধি দল। ডক্টর ইউনূসের সাথে আলোচনার জন্য এরপরই যমুনায় যাবেন 6 সদস্য। গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারে 3 জন সহ নিহত 5, আহত হয়েছেন আরও 2 জন। আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার। স্কাটন থেকে ধরে র্যাব, আজ তোলা হতে পারে আদালতে। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলে আছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। পদ্মায় বৈঠক শেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গেছে মার্কিন প্রতিনিধি দল। বৈঠক হবে এখানেও। তারপর পদ্মায় আবারও বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে। দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তারা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এরপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের ব্রেন্ট নেইম্যান ছাড়া বাকিরা আজই ঢাকা ছাড়বেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী মাহফুজ মিশু সেখানে রয়েছেন। মিশু, 2 উপদেষ্টার সাথে বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। 2 উপদেষ্টার সঙ্গে বৈঠক আসলে শেষ এবং বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনায় সেখানে তারা এরই মধ্যে পৌঁছেছেন। মূলত বৈঠকের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসএআইডির যে সহকারী অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি সেই অর্থে প্রশ্ন নেননি, কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন যে এই সরকারের সঙ্গে তাদের যে প্রথম বৈঠক এবং সেই বৈঠকে তারা সরকারকে যেরকম অভিনন্দন জানিয়েছেন, তার পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অগ্রাধিকারের বিভিন্ন খাত, সেই খাতে তারা নতুন করে $200 মিলিয়ন অর্থ সহায়তা দিবেন, সেটির একটি চুক্তি সই হয়েছে। এবং এই অর্থ কোন খাতে ব্যয় হবে সেটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারাই মূলত নির্ধারণ করবে বলেও তিনি নিশ্চিত করেছেন। তিনি বৈঠক ভালো হয়েছে। এর পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল, বিশেষ করে ডোনাল্ড লু এবং ব্রেন্ট নেইম্যান, সেই বৈঠকের বিস্তারিত আমরা আনুষ্ঠানিকভাবে এখনো জানতে পারিনি। ধারণা করছি পররাষ্ট্র সচিব কিছুক্ষণ পর গণমাধ্যমকে সেই বিষয়ে অবহিত করবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও একই বিষয় জানিয়েছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে গেল আওয়ামী লীগ সরকারের সময় যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে বিভিন্ন দেশে গেছে, সেই টাকা ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি বলেছেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের সে বিষয়ে সহযোগিতা চেয়েছে, কিন্তু খুব সুনির্দিষ্টভাবে কবে কি প্রক্রিয়ায় সেই টাকা ফেরানো হবে সে বিষয়ে খুব স্পষ্ট করে অর্থ উপদেষ্টাও কিছু বলেননি, কিন্তু বিষয়টা আলোচিত হয়েছে। যেটি উল্লেখ করার বিষয় সেটি হচ্ছে যে অঞ্জলি কর বারবারই বলছিলেন যে একটি ইনক্লুসিভ অর্থাৎ অংশগ্রহণমূলক সব পক্ষকে নিয়ে একটি নির্বাচন সহ বাংলাদেশের আগামী দিনের যে উন্নয়ন অগ্রযাত্রা সেটি যেন অংশগ্রহণমূলক হয়, সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হয়। সেজন্যই মূলত যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায় অর্থনৈতিকভাবে এবং অন্যান্যভাবেও। আমরা স্টুডিওতে ফিরছি। ধন্যবাদ আপনাকে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। ভাস্কর, মার্কিন প্রতিনিধি দল তো এরই মধ্যে যমুনায় প্রবেশ করেছেন আমরা যতটুকু জানি। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনার কথা রয়েছে আমাদেরকে জানাবেন। নিশ্চিত ঘড়ির কাঁটা হিসেবে 10:57 মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেছেন এবং তার যে সূচি সেই সূচি অনুযায়ী 11:50 পর্যন্ত কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই 1 ঘন্টা যে অবস্থান করবে 1 ঘন্টার প্রায় পুরোটা সময়ের মাঝে প্রথমে অভ্যর্থনা এবং তার পরবর্তীতে যে আপ্যায়ন এবং সেই হিসেবে আমরা বলতে পারি 30 থেকে 35 মিনিটের মতো কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হবে এবং এই যে
বৈঠক, সেই বৈঠকে প্রথমত যে বিষয়টি উঠে আসবে যে বাংলাদেশের যে নতুনভাবে সংস্কার শুরু হয়েছে সেই সংস্কারের ক্ষেত্রে, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে মার্কিন প্রতিনিধি দলের যদি কোনো পরামর্শ থাকে সে পরামর্শ বাংলাদেশ অনুযায়ী, সে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ যে সকল কাজগুলো এগিয়ে নিয়ে যাবে সেই কাজগুলো করার পর মার্কিন প্রতিনিধি দল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে সহায়তা অব্যাহত থাকবে কিনা, পরবর্তীতে বাংলাদেশের বর্তমান যে বিনিয়োগ পরিস্থিতি সেই বিনিয়োগ পরিস্থিতি ভবিষ্যতে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া হবে কিনা দুই দেশের পক্ষ থেকে, মূলত এই দুই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে যে সুশাসন প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা নিশ্চিত এবং গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের পক্ষে অথবা বাংলাদেশের সাথে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী হবে, বৈঠকের তৃতীয় এজেন্ডায় কিন্তু সেই বিষয়টি উঠে আসবে। এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা কিন্তু জানানো হবে যে বর্তমান অর্থাৎ গত এক মাস বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে অথবা বিপ্লব হয়েছে, সেই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের তারুণ্যের জাগরণের যে পরিস্থিতি, সেই বিষয়গুলো কিন্তু তিনি মার্কিন প্রতিনিধি দলের সামনে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। ইশরাত, ভাস্কর, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালীগঞ্জের ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। শনিবার রাত আনুমানিক 11:15টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি। তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে ঘটনাস্থলে শিশুসহ ৪ জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন। নিহতদের মধ্যে রাবেয়া, আমানুল্লাহ ও মোহাম্মদ আলী একই পরিবারের সদস্য। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরে। নিহত বাকি 2 জন হলেন অমল কুমার ও নাজমুল। আমার দাদি এবং আমার বাবা, আমার ছোট ভাই, ওরা 3 জন মারা গেছে। টানা বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার নিম্নাঞ্চল এখনও জলমগ্ন রয়েছে। সকালের বৃষ্টিতে শহরের কয়েকটি সড়কে আবারও জমেছে পানি। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ জেলার 9 উপজেলায় এখন দুর্ভোগ চরমে। 3 দিন ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ। ডুবে আছে বাড়িঘর, অনেকের বাড়িতে জ্বলছে না চুলা। দেখা দিয়েছে খাবার পানির সংকট। রাস্তাঘাট তলিয়ে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। 2 মাসের মধ্যে কয়েক দফা বন্যা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত অনেকে। দুর্গত এলাকায় ত্রাণের দাবি মানুষের। সামান্য বৃষ্টিতেই কক্সবাজারের হোটেল মোটেল জোনে জমে থাকছে পানি। দুর্ভোগে পড়েছেন বেড়াতে আসা পর্যটকরা। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। কক্সবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি, যেটি কলাতলি থেকে লাবণী বিচের দিকে গিয়েছে এবং সেই রাস্তার সকালবেলা চিত্র এটি। যেটি হয়েছে আজকে সকালে, খুব বেশি না, আধা ঘন্টা কিংবা 45 মিনিট সর্বোচ্চ এরকম সময় পর্যন্ত আসলে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলাফল ঠিক এই মুহূর্তে যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। যে পাশের সড়কটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঠিক তার উল্টো পাশের সড়কটিতে কিন্তু পানি পৌঁছালেই সেই পানিটি গড়িয়ে কিন্তু সেই সমুদ্রের দিকে কিন্তু চলে যেতে পারে। অর্থাৎ নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি ভালো না থাকার ফলে কিন্তু এই দুর্ভোগ। পর্যটক এই শহরে যারা ছিলেন গতকালকে পর্যন্ত তারা সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, কারণ গতকাল সকাল পর্যন্ত বেশিরভাগ রাস্তাঘাট ডুবেছিল। যেই মানুষগুলো সেই সমস্ত গ্রামে অর্থাৎ দূরের গ্রামগুলোতে রয়েছে তারা কিন্তু বেশ বিপদের মধ্যেই রয়েছেন একরকম, কারণ তাদের যে জীবনযাপন, যে চলাফেরা, সেটি আসলে এই জলমগ্নতার কারণে, জলাবদ্ধতার কারণে বেশ খানিকটা থমকে গেছে। অনেক পর্যটক আটকে পড়ার খবর আমরা পেয়েছিলাম যে কক্সবাজার শহরেই অনেক পর্যটক আটকা পড়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে সেই শহরের পানি গতকালকে দুপুর থেকেই যখন নামতে শুরু করেছে তখন থেকে কিন্তু ঢাকার সঙ্গে স্বাভাবিক যেই যোগাযোগ, সেই যোগাযোগটি পরবর্তী সময়ে শুরু হয়েছে এবং আটকে পড়া পর্যটকদের যে খবরটি গতকালকে সকাল পর্যন্ত বলা হচ্ছিল সেই খবরটি আসলে এই মুহূর্তে বলার সুযোগ নেই, কারণ সুবিধা মতো সময়ে তারা আসলে সবাই বেরিয়ে পড়েছে। কক্সবাজার শহরের মতো একটি জায়গা, সেই শহরে এই সামান্য আধা ঘন্টা কিংবা 45 মিনিটের বৃষ্টিতে যেই পরিমাণ পানি জমে থাকছে, এটি আসলে সবচেয়ে বেশি শঙ্কার ব্যাপার এবং এখান থেকেই আসলে কার্যকরী উদ্যোগটি নিতে হবে যাতে করে এই জল গড়িয়ে সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারে। সেই ব্যবস্থাটি কার্যকর করা এখন সময়ের দাবি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। দর্শক, আমরা এবার সরাসরি যুক্ত হতে চাই তাজনুর ইসলামের সাথে। তাজনুর, আপনি এখন ঠিক কোন এলাকায় রয়েছেন এবং কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? দেখুন, দক্ষিণ
মিঠাছড়ি হচ্ছে এই এলাকার নাম, যেটি রামু উপজেলাতে কক্সবাজার জেলার, যেটি গতকাল থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে শহরের বাইরের যে এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার কি চিত্র সেটি দেখতে আমরা মূলত এই প্রত্যন্ত একটি জায়গাতে এসেছি। যদিও যেই যোগাযোগের যে মূল সড়ক সেই সড়কের ঠিক নিচে আমরা একটি বাঁশের সাঁকোতে দাঁড়িয়ে, এবং এই সাঁকোটি মূলত এই যে এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়ির সঙ্গে প্রধান সড়কের সঙ্গে যোগাযোগের যে মাধ্যম সেটি মূলত খুব পরিষ্কারভাবে এই চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে পাশের যে খাল, তার যে পানির স্রোত, পাশের যে আবাদি জমি সব কিন্তু পানিতে ডুবে আছে। যেটি বলা হচ্ছে যে আসলে এই গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে এই আশপাশের যে খাল বিলগুলো রয়েছে সেগুলো ভরে একেবারে উপচে পড়া পানি কিন্তু এখন সেই স্রোত, এই যে নতুন খাল যেটি বলা হচ্ছে, স্থানীয়রা বলছিলেন এই খালের নাম, সেটি দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং যেটি যে গ্রামের একেবারে ভেতরকার যে বাড়িঘরগুলো সেই বাড়িঘরগুলোতে আসলে জলাবদ্ধতার যে ব্যাপারটি সেটি এখনো বেশ তীব্র, এবং যার ফলে জনজীবন বেশ খানিকটা বিপর্যস্ত। এখানে বলাই যায় যে আমরা হয়তো আরো যত গভীরে যেতে পারবো, অর্থাৎ আরো গ্রামের ভেতরে যে জায়গাগুলোতে হয়তো এখন পর্যন্ত মানুষজনের যোগাযোগ ব্যবস্থার যে ব্যাপারটি সেটি এখন পর্যন্ত বেশ অকার্যকর হয়েই রয়েছে, সেই খবরগুলো পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ইশরাত, তাজনুর, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে র‍্যাব ২। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ফরহাদ হোসেনকে আজই আদালতে তোলার কথা রয়েছে। শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান চালায় র‍্যাব ২। অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আটক হন তিনি। গ্রেফতারের পর ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে র‍্যাব। জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে ৩টি মামলা ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুর ১ আসনে এবং একটি মামলা দায়ের হয় আদাবর থানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত মামলাতেই ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদাবর থানা থেকে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর মুছাপুর সুইচ গেটের ভাঙা অংশ দিয়ে এখনও ঢুকছে পানি। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নির্বিকার পানি উন্নয়ন বোর্ড অস্তিত্ব রক্ষায় নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমে তীর সংরক্ষণের কাজ করছেন স্থানীয়রা। প্রায় ২ সপ্তাহ ধরে পানি ঢুকছে ভাঙা বেড়িবাঁধ দিয়ে। পানির চাপে ভাঙছে নদীর তীরবর্তী এলাকা। অস্তিত্ব রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে নেমেছেন স্থানীয়রা। গত ২৬ আগস্ট পানির চাপে ভেঙে যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগ নেই। ওদিকে জোয়ারের সময় প্রতিদিনই পানি ঢুকে পড়ে লোকালয়ে। এ অবস্থায় তীরবর্তী এলাকার মানুষ নিজেরাই নিয়েছেন উদ্যোগ। একবার জোয়ারে আমাদেরকে প্লাবিত করছে, আবার ভাটিতে আমাদেরকে আমাদের জমি ঘর বাড়ি সহ নিয়ে যাচ্ছে। নদী যে সাবেক জায়গায় পশ্চিমে ছিল, এখন ডে বাই ডে ভাঙার কারণে পশ্চিম দিকে মুভমেন্ট করতেছে। কাজ আপডেট করি, এরপরে রাত্রে এটা ভেঙে চলে যায়, আবার আমরা আপডেট করি, আবার ভেঙে চলে যায়। সবজি খাতগুলা বিলীন হয়ে যাইতেছে নদীতে ভেঙে। নদীর যে পানির স্রোত আছে এই স্রোতটার আমরা সরাইবার চেষ্টা করতেছি। তো আমরা এটার জন্য একটু সহযোগিতা চাই প্রশাসনিক লাইনে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। ইতিমধ্যে বিভিন্ন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে নতুন করে, যাতে আমাদের মুছাপুর রেগুলেটরটা নির্মাণ করতে পারি। তার জন্য আমরা জাইকার কাছে ফান্ডিংয়ের জন্য প্রস্তাব প্রেরণ করেছি এবং আমি ইতিমধ্যে আমাদের হেডকোয়ার্টারকে একটা নোটশিট প্রেরণ করেছি, যাতে একটা কারিগরি কমিটি অথবা সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে অতি দ্রুত আপনার এই রেগুলেটরটা নির্মাণ কাজ শুরু করা হবে। সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে পানি ছাড়তে ২০১৪ সালে নদীর গতিপথ পরিবর্তন করে নির্মাণ করা হয়েছিল মুছাপুর স্লুইস গেট।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। মেয়ের জন্মদিন উৎসবের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন মার্কিন এক দম্পতি। শুধু তাই নয়, খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম গ্রামে গিয়ে চমকে দেন দরিদ্র ওই পরিবারকে। নগদ অর্থ ছাড়াও দেন খাদ্য ও উপহার সামগ্রী। জয়া ও জ্যাকব বার্লিনের এমন কাণ্ডে বিমোহিত গ্রামবাসী। আমেরিকান দম্পতি জয়া বার্লিন ও জ্যাকব বার্লিনের 5 সন্তানের একজন লিলিয়া ওরফে সুখিতা তার জন্মদিনে 30,000 টাকা খরচ না করে তা তুলে দিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র এক পরিবারকে। এজন্য সন্তানদের নিয়ে মার্কিন এই দম্পতি দুর্গম পথ পাড়ি দিয়ে ছুটে যান দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে জারুলছড়ি বাগানছড়া কারবারি পাড়ায়। বন্যায় ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত পরিমল চাকমার পরিবারকে নগদ 30,000 টাকা ছাড়াও দেন চাল, ডাল, তেল, পানি, কাপড়, কেক, চকলেট সহ উপহার সামগ্রী। সুখী তার নিজ জন্মদিনের জন্য নিজের উপহার নিতে চায় না, কিন্তু অন্যজনকে উপহার দিতে চাইল এবং খুবই মজা পেলাম। এই নতুন এলাকায়, সুন্দর একটা এলাকায় আসলাম। এই পৃথিবীতে আমরা সবাই মানুষ, সবাই একসঙ্গে মানে সুন্দরভাবে শান্তিভাবে থাকতে হবে। মার্কিন এই পরিবারটি 11 বছর যাবৎ বাংলাদেশে আছেন। প্রথমবারের মতো খাগড়াছড়ি বেড়াতে গিয়ে বন্যার্তদের মানবেতর জীবনযাপন দেখে তাদের সন্তানের ইচ্ছায় মানবিক সহায়তার সিদ্ধান্ত নেন। যেভাবে কষ্ট করে এখানে এসেছেন, আমরাও খুব কৃতজ্ঞ। এই ওয়াদের পক্ষ থেকে আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ। তো এই প্রত্যন্ত অঞ্চলে আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা তেমন ভালো নেই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তেমন ভালো নেই। অনাথ ও পাচারের শিকার নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বিজয় ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জয়া বার্লিন। তার স্বামী জ্যাকব একজন মনোবিজ্ঞানী এবং শিক্ষক। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। গাজায় যুদ্ধ শেষে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি মেনে নেবে না সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তেল আবিবের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না আবুধাবি। শনিবার এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। বলেন, ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিতে ফিলিস্তিনিদের নেতৃত্বেই গঠন হতে হবে সরকার, আর সেক্ষেত্রে পূর্ণ সহায়তায় প্রস্তুত রয়েছে আমিরাত। গত মে মাসে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে একটি রোড ম্যাপ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দর নির্মাণ, সৌর প্যানেল, ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা সহ বিনিয়োগের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। 3 ধাপে 2035 সাল পর্যন্ত চলবে এসব কর্মসূচি। পরিকল্পনার বিষয়ে কিছুই জানত না আরব আমিরাত, এমন দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। যুদ্ধের মধ্যেই আবারও বড় ধরনের বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধরত দেশ দুটি মোট 206 বন্দীকে মুক্তি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা হয়েছে এই বন্দি বিনিময়। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের 103 সেনাকে মুক্তি দিয়েছে তারা। একই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। ইউক্রেনের কাছ থেকে মুক্তি পাওয়া রাশিয়ার 103 জনই সামরিক সদস্য। সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে তারা আটক হয়েছিলেন। ইউক্রেনের তথ্য বলছে, এ পর্যন্ত 57 দফায় দেশটির 3600-র বেশি যুদ্ধবন্দী মুক্তি পেয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।